কম্পিউটারাইজড হোমিওপ্যাথি রিসার্চ সেন্টার, মহাখালী ওয়ারলেস গেট, কেন্দ্রীয় জামে মসজিদের সামনে, গাজী মঞ্জিলের দ্বিতীয় তলা, ঢাকা। আজই যোগাযোগ করুন। আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আমিও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ রহমতে আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। আজকে আপনাদের সামনে কিডনি বিষয়ে গুরুত্বপূর্ণ কিছু টপিক নিয়ে আলোচনা করব। তো এই বিষয়টা সবার অজানা, অনেকেই প্রশ্ন করে। সেই প্রশ্ন উত্তরের আলোকেই আজকের আলোচনা। প্রথম প্রশ্ন, আমাদের রোগীরা প্রায়ই আমাদের কাছে প্রশ্ন করে যে কিডনির সমস্যা হলে কি করে বুঝবো যে আমার কিডনির সমস্যা হয়েছে। এটা বোঝার সহজ পদ্ধতি কি? আসলে কিডনি এমন একটা নীরব ঘাতক ব্যাধি। নীরব ঘাতক ব্যাধি এই জন্য বলবো যে কিডনির সমস্যা হলে অধিকাংশ লোক বুঝতে পারে না। অর্থাৎ 80% ড্যামেজ হলে কিডনির সাইন বা সিমটম প্রকাশ পায়। এই জন্য আমি এটাকে বলবো নীরব ঘাতক ব্যাধি। এটা বোঝার জন্য তাহলে কি উপায়? উপায় একটাই, সেটা হচ্ছে আপনারা প্রতি 6 মাস অন্তর একটা থরো চেক আপ করবেন। থরো চেক আপ কেমন? সেটা হতে পারে আপনি একটা জাস্ট ক্রিয়েটিনাইন টেস্ট করলে অনেকাংশে আপনি দেখতে পারবেন। তার সাথে আপনি অ্যালবুমিন টেস্ট করতে পারেন, একটা আলট্রাসাউন্ড করতে পারেন। এটা প্রাইমারি স্টেজে করলে আপনি বুঝতে পারবেন আপনার কিডনির সমস্যা আছে কি নেই। আর জটিল প্রক্রিয়ায় গেলে তখন বিভিন্ন প্রকার টেস্ট করার প্রয়োজনীয়তা আসে বা দেখা দেয়। তাহলে বুঝতে পারছেন, কিডনির এই নীরব ঘাতক ব্যাধি থেকে মুক্তি পেতে হলে অবশ্যই আপনাকে প্রতি 6 মাস অন্তর একটা থরো চেক আপ করতে হবে। তাহলে আপনি এই সমস্যা থেকে মুক্তি পাবেন। সেকেন্ড অপশান, আমরা প্রায় রোগীদের কাছ থেকে প্রশ্ন পাই যে স্যার, এতদিন তো ধীরে ধীরে বাড়ছিল, এই 4-5 ওঠার পরে এত দ্রুত গতিতে কি করে বাড়লো? এর প্রশ্নের উত্তর একটু দিলে ভালো হয়। তো এটার উত্তরে আমি বলবো, দেখেন, কিডনি স্টেজটাকে 5টা ভাগে ভাগ করা হয়। প্রথম স্টেজ শুরু হয় জিএফআর যদি 90-র উপরে থাকে তাকে হেলদি কিডনি বলা হয়। এই অবস্থায় কিডনির তেমন কোনো সমস্যা দেখা দেয় না। কিন্তু যখন দেখা যাবে সেকেন্ড স্টেজ, থার্ড স্টেজ, ফোর্থ স্টেজটা শুরু হয় 15 থেকে 29-এর ভিতর। আর ফিফথ স্টেজ অর্থাৎ কিডনি ফেল শুরু হয় হচ্ছে জিএফআর লেস দ্যান 15। আর যখন জিএফআর লেস দ্যান 15 হয়, অর্থাৎ জিএফআর 15-র নিচেই চলে যায়, তখনই কিন্তু কিডনির বাড়ার যে প্রোগ্রেসটা, অর্থাৎ বাড়ার যে প্রক্রিয়াটা, তখন জাম দিয়ে বাড়ে। যেমন 5 থাকলো, 1 সপ্তাহ বা 1 মাস পরে 6-7 হয়ে গেল। 6-7 থাকলো, 1 সপ্তাহ বা 1 মাস পরে 8-10 হয়ে গেল। 8-10 হয়ে গেল, তখন দেখা যাচ্ছে 12, 14, 15 হয়ে যায়। আর জিএফআর যখন 15-র নিচেই চলে যায়, অর্থাৎ জিএফআর লেস দ্যান 15 or dialysis or kidney transplant is need to live। জিএফআর যখন 15-র নিচে চলে যায়, তখন আপনার হাতে চিকিৎসার পদ্ধতি যেটা, সেটা 2টা অপশান থাকে। এক, যেহেতু কিডনি ফেল হয়ে গেছে, কিডনিকে বাদ দিতে হবে। অর্থাৎ ড্যামেজ হয়ে গেছে, কিডনিকে বাদ দিয়ে দেন। আর যদি বাদ দিতে না চান, তাহলে যতদিন বেঁচে থাকবেন ততদিন ডায়ালিসিস করে বেঁচে থাকতে হবে। এছাড়া সারা ওয়ার্ল্ডে এর কোনো ট্রিটমেন্ট নেই। দেয়ার ইজ নো ট্রিটমেন্ট ফর সিকেডি অল ওভার দ্য ওয়ার্ল্ড, নট অনলি বাংলাদেশ। তাহলে বুঝতে পারছেন, এই অবস্থায় দাঁড়িয়ে আমরা যখন রোগীদের পাই
অর্থাৎ জিএফআর 15 নিচে চলে যায়, অধিকাংশ রোগীরা এই অবস্থায় আসে। এই বাদযুক্ত অর্থাৎ ফেলে দেওয়া কিডনিকে চিকিৎসার আওতাধীন আনা হয়। তখন দেখা যাচ্ছে আস্তে আস্তে কিডনি ভালোর দিকে যায় এবং ডায়ালিসিস করা থেকে বিরত রাখা হয়। অনেক রোগীরা আবার আসে ডায়ালিসিস করা অবস্থায়। তাহলে বুঝতে পারছেন যে কিডনির 4 স্টেজ পর্যন্ত যে কিডনির বাড়াটা অর্থাৎ গ্র্যাজুয়ালি বাড়তে থাকে। আর এটাই সিকেডি। আমরা অনেকে প্রশ্ন করি যে সিকেডি কোনটা। সিকেডি অর্থাৎ সিস্টেমেটিক লাইফ, ওষুধপত্র সমস্ত কিছু মেইনটেন্স করার পরেও গ্র্যাজুয়ালি কিডনির ক্রিয়েটিনাইন বাড়তে থাকে, এটাই সিকেডি। আপনি সিস্টেমেটিক লাইফ করছেন, খাদ্যাভ্যাস ঠিক মতো চালাচ্ছেন, অর্থাৎ আপনার কিডনির যখন প্রবলেম দেখা দেয় অনেক খাবার নিষিদ্ধ করা হয়, রেড মিটগুলো পরিত্যাগ করা হয়, টক জাতীয় জিনিস, পিচ্ছিল জাতীয় জিনিস এগুলো অ্যাভয়েড করতে বলা হয়। ফলের ভিতর 5টা ফল খাইতে বলা হয়, আপেল, নাশপাতি, পাকা পেঁপে, পেয়ারা, আনারস, তা 50 থেকে 100 গ্রাম পার ডে। তাহলে বুঝতে পারছেন এত কিছু মানার পরেও তারপরে ওষুধপত্র তো আছে, যদিও আধুনিক চিকিৎসা বিজ্ঞানে কিডনির এখন পর্যন্ত সুনির্দিষ্ট কোনো মেডিসিন নাই, যা কিছু আছে সাপ্লিমেন্টারি। এটার পরেও যদি গ্র্যাজুয়ালি কিডনির ক্রিয়েটিনাইন বাড়তে থাকে তাহলে বুঝতে হবে এটা সিকেডি। আর এটা বাড়তে বাড়তে একটা পর্যায়ে যখন জিএফআর 15 নিচে যায় তখন আর কোনো অপশান খোলা থাকে না। তখন আপনার সামনে 2টা অপশান আছে, হয় আপনি কিডনিকে ট্রান্সফার করবেন আর নতুবা ডায়ালিসিস করে করে বেঁচে থাকতে হবে। অনেকে আবার প্রশ্ন করে, ভাই ডায়ালিসিস কি? আমার ডায়ালিসিস সম্পর্কে সুস্পষ্ট ধারণা নেই, আর কিডনি ট্রান্সপ্লান্ট করলে কতটা সফলতা আসবে এটারও ব্যাখ্যা একটু দিলে ভালো হয়। যদিও এই 2টা ব্যাখ্যা একটু জটিল এবং বোঝার বিষয়টা একটু ক্রিটিক্যাল, তবুও সহজ ভাষায় বলতে পারি, আমরা যদি ডায়ালিসিসকে একটা ফুটাযুক্ত নৌকার সাথে তুলনা করি, আমরা প্রায়ই এটা বলি যে ডায়ালিসিস হচ্ছে একটা ফুটাযুক্ত নৌকার পানি ছেঁচা। আপনারা যারা কোনো নৌকায় চড়ছেন তারা দেখবেন নৌকায় চড়ছেন, চড়ার পরে একটা ছিদ্র দিয়ে পানি উঠছে, তো একজন লোক তার ছেঁচনি দিয়ে পানি, অতিরিক্ত পানিটা ফেলে দিচ্ছে। যদি এটা না ফেলে দেওয়া হয় কি হবে, একটা সময় পানি ভরতে ভরতে যাত্রী সহ ডুবে মারা যাবে নির্দিষ্ট গন্তব্যস্থানে যাওয়ার আগে। ঠিক ডায়ালাইসিসটা তাই, অর্থাৎ নিচ থেকে কিডনি কোনো কাজ করছে না, টক্সিকটা শরীরে রক্তের সাথে জমা হচ্ছে। তো এই অবস্থায় যদি আমি কৃত্রিমভাবে রক্ত থেকে এই টক্সিকটা বের করে না দিই, অতিরিক্ত পানিটা বের করে না দিই, তাহলে কি হবে, রোগীর শ্বাসকষ্ট হবে, লাঞ্চে পানি জমে যাবে এবং অনেক সময় স্ট্রোক করে রোগী মারা যেতে পারে। আর বৈজ্ঞানিক ভাষায় যদি আমি ব্যাখ্যা করে বলি ডায়ালিসিসটা কি, ডায়ালিসিস হচ্ছে ডায়ালিসিস রিমুভ ফ্রম এক্সেস ফ্লুইড অর টক্সিক, অর্থাৎ শরীরের থেকে অতিরিক্ত বর্জ্য এবং রস, অর্থাৎ যে তরল অংশ যেটা শরীরে জমা হয়েছে সেটা নিষ্কাশন করা, এটা হচ্ছে ডায়ালিসিস। তাহলে বোঝা যাচ্ছে ডায়ালিসিস কিডনি রোগের পার্মানেন্টলি কোনো সলিউশন না বা পার্মানেন্টলি কোনো চিকিৎসা না। হয়তো আপনি প্রশ্ন করতে পারবেন ডাক্তারকে যে স্যার আমি ডায়ালিসিস দিয়ে কতদিনে সুস্থ হব, এটা কিন্তু বলা সম্ভব না। আপনি হয়তো ডাক্তারকে প্রশ্ন করতে পারবেন ডায়ালিসিস কয়টা দিলে রোগী সুস্থ হবে। আসলে ডাক্তার
এর ব্যাখ্যা দেবে কি? ডায়ালিসিস দিয়ে আদৌ পার্মানেন্টলি সুস্থ করা সম্ভব না। যতদিন ডায়ালিসিস দিবেন ততদিন রোগী সাময়িকভাবে সুস্থ থাকবে। ডায়ালিসিস বন্ধ করবেন, ঠিক আগের মতো অবস্থায় ফিরে যাবে। আমরা যদি আরেকটু পরিষ্কারভাবে বলি, আপনি অসুস্থ হয়েছেন, বাড়ির কাজকর্ম করতে পারছেন না, তখন আপনার কাজগুলো একজন বাড়ির লোক করে। ঠিক ডায়ালিসিসটা তাই। আপনার কিডনির কার্যক্ষমতা নষ্ট হয়ে গেছে। কিডনি যে কাজগুলো করতো, আসলে কিডনি আলটিমেটলি অনেক কাজ করে। আমরা যদি বলি কিডনির বিকল্প ডায়ালিসিস হচ্ছে, এটাও ভুল বলা হবে। কিডনির ফাংশনটা এত সহজ না। কিডনির ফাংশন অনেক ব্যাপক, এটা বলে সংক্ষিপ্তভাবে শেষ করা যাবে না। আসলে একটা কথার সাথে আর একটা কথা রিলেশন, যার কারণে পর্যায়ক্রমে চলে আসছে। তো কিডনির ফাংশনটা কেমন? কিডনি আপনার হাড়কে শক্তিশালী করে রাখে, অর্থাৎ হাড়ের যে ডেস্ট্রয় সেটা থেকে রিমুভ করে। কিডনি আপনাকে রক্ত তৈরি করে। তাই দেখবেন যারা কিডনি রোগে ভুগছেন তাদের অ্যানিমিয়া অর্থাৎ রক্ত স্বল্পতা দেখা দেয়। অর্থাৎ যদি পরিষ্কারভাবে বলতে পারি তাহলে বলবো যে কিডনি দুইটা হরমোনকে নিয়ন্ত্রণ করে। একটা হরমোন রেনিন নামক হরমোন, আর একটা ইথাইরোপোটিন হরমোন। রেনিন নামক হরমোন হচ্ছে যেটা আপনি দেখবেন প্রায় কিডনি রোগীদের রক্তচাপ অর্থাৎ উচ্চ রক্তচাপ দেখা দেয়, অর্থাৎ ব্লাড প্রেশার। এই প্রেশারটাকে নিয়ন্ত্রণ করা যায় না। ব্রেক ছাড়া গাড়ি যেমন নিয়ন্ত্রণ করা যায় না, কিডনি এই হরমোনটাকে নিয়ন্ত্রণ করে। তাই কিডনি ড্যামেজ হওয়ার কারণে এই হরমোনের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছে। ব্রেক ছাড়া গাড়ি যেমন কন্ট্রোল হারা হয়ে যায়, তো তদ্রূপ এই হরমোনটা অতি নিঃসৃত হয় কিডনির ড্যামেজের কারণে। তখন কি হয়? ব্লাড প্রেশার সিস্টেমেটিক মেডিসিন খাওয়ার পরেও কন্ট্রোল রাখতে পারে না। আর 2 নম্বর হচ্ছে ইথাইরোপোটিন হরমোন কম নিঃসৃত হয়, যার কারণে দেখবেন রক্ত স্বল্পতা দেখা দেয়। আবার অনেকের এই রক্ত স্বল্পতা দূর করার জন্য দেখবেন ইথাইরোপোটিন ইনজেকশন দেওয়া হয়, যেটা বাজারে প্রচলিত আপনার ইপোটিন, রিকোজিন, এই জাতীয় অনেক নামে, ট্রেড নামে আছে। তো বোঝাই যাচ্ছে তাহলে কিডনির কার্যক্ষমতা বা কার্যকারিতা অনেক ব্যাপক। এরপরে কিডনি অ্যালবুমিনটাকে নিয়ন্ত্রণ করে। অনেকে প্রশ্ন করে, স্যার অ্যালবুমিনটা কি? অ্যালবুমিন কার্যকারিতাই বা কী? অ্যালবুমিন হচ্ছে, আমরা যদি সহজভাবে বলি, আমরা ডিমের সাদা অংশ দেখি না, এটাই অ্যালবুমিন। অর্থাৎ কিডনির নেফ্রন যখন ডিস্ট্রয় হয় তখন প্রায়ই দেখা যায় কোনো কোনো রোগীর ক্ষেত্রে অ্যালবুমিন যায়। আর এটা বুঝবো কী করে? এটা বোঝার সহজ উপায় হচ্ছে বা সহজ সাইন হচ্ছে শরীর ইডিমা হয়ে যায়, সুইলিং হয়ে যায়, অর্থাৎ ফুলে যায়। তখন বুঝবো যে তার শরীর থেকে অর্থাৎ প্রস্রাবের সাথে অ্যালবুমিন যাচ্ছে। কেন শরীর ফুলে যায় আর অ্যালবুমিনের কাজটাই কি? অ্যালবুমিনের কাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ফাংশন। সেটা হচ্ছে রক্তের ভিতর যে রস থাকে, অ্যালবুমিন সেটাকে ধরে রাখে বা নিয়ন্ত্রণ করে। যখন অ্যালবুমিন প্রস্রাব দিয়ে নির্গত হয়, তখন নির্গত হওয়ার কারণে রক্তের থেকে রসটা শরীরে এসে জমা হয়, তখন আর নিয়ন্ত্রণ হারা হয়ে যায়, অ্যালবুমিন নিয়ন্ত্রণ করতে পারে না। তাহলে বুঝতে পারছেন, যেসব রোগীরা আপনার ফুলে যায় তাহলে বুঝতে পারবেন যে তার অ্যালবুমিন যাচ্ছে। এছাড়াও দেখবেন ফোম হয় প্রস্রাবের সাথে, দুর্গন্ধ হয়। অনেক সময় বাইরে যদি আপনারা প্রস্রাব করেন, যদিও আজকাল সবারই আধুনিকতায় ছোঁয়া এসেছে, আমরা
আগের মতো খোলা জায়গায় পোশাক পায়খানা করি না, সবাই পাকা ঘরোয়া পরিবেশে করা হয়, যার কারণে আমরা এই জিনিসটা লক্ষ্য করতে পারি না। তো আমরা যদি বাইরে প্রসাব করি, দেখবেন ওই প্রসাবের জায়গায় পিঁপড়া উঠবে, তার মানে প্রসাব দিয়ে অ্যালবুমিন নির্গত হচ্ছে। এছাড়াও আরও অনেক ফাংশন আছে, বলে শেষ করা যাবে না। এটা হচ্ছে আমাদের কিডনির ফাংশন সম্পর্কে মোটামুটি একটা ধারণা পাওয়া যায়। অনেকে প্রশ্ন করে যে আমরা ডায়ালিসিসরত অবস্থায় কি হোমিওপ্যাথি মেডিসিন সেবন করতে পারবো কি পারবো না। আসলে আমরা প্রায়ই যেসব রোগীদের হাতে পাই, তারা অধিকাংশই কিডনি ফেল অবস্থায় আসে, অর্থাৎ তখন ডায়ালিসিস ছাড়া তাদের আর সেকেন্ড কোনো অপশান থাকে না। অনেকে হতদরিদ্র থাকে, অনেকে হোমিওপ্যাথিতে আসে, অনেকে হতদরিদ্র থাকে টাকার অভাবে। আধুনিক যে চিকিৎসা, এত ব্যয়বহুল চিকিৎসা তাদের পক্ষে বেয়ার করা সম্ভব না। কে জন্য সম্ভব না, কি জন্য সম্ভব না? অর্থাৎ যখন একটা রোগীকে ডায়ালিসিসের পর্যায়ে চলে যায়, যখন একটা রোগী ডায়ালিসিসের পর্যায়ে চলে যায়, তখন তার প্রতি মাসে 30 থেকে 40,000 টাকা ব্যয় করতে হয়। এটা সবার পক্ষে ব্যয় করা সম্ভব না। তাও সম্ভব হতো কেমন? যদি মনে করুন যে 1 বছর ডায়ালিসিস করলে রোগী ভালো হয়ে যাবে, আমি 1 বছর এই চিকিৎসা ব্যয়টা বহন করে নিয়ে যাব। তো 1 বছর পর আমার তো আর ব্যয় বহন করা সম্ভব না। আলটিমেটলি তখন কি হবে? আগের অবস্থা বা তার থেকে খারাপ অবস্থা সৃষ্টি হবে। তার মানে অনেকে এটা বুঝে ডায়ালিসিস করা থেকে বিরত রাখতে চাই। কেন? আমি কন্টিনিউ করতে পারবো না, অর্থাৎ নিয়মিত করতে পারবো না। তাহলে সাময়িক কিছুদিন করা আর না করা একই কথা। আর যারা আর্থিকভাবে স্বাবলম্বী তারা ডায়ালিসিস করে, কিন্তু একটা পর্যায়ে দেখা যায় আগে যাদের 2টা ডায়ালিসিস করা লাগতো, পরবর্তীতে দেখা যাচ্ছে ডায়ালিসিস সংখ্যা আরও বাড়ে, পরবর্তীতে আরও বেড়ে তখন হোমোডায়ালিসিসের পর্যায়েও চলে যায়। আমরা এতক্ষণ ডায়ালিসিস সম্পর্কে মোটামুটি একটা ধারণা নেওয়ার চেষ্টা করছি। তো কিন্তু কিডনি ট্রান্সপ্লান্ট সম্পর্কে আমরা অনেকেই জানি না। আসলে যারা সিকেডি রোগে ভুগছেন তাদেরকে একটু ধারণা থাকা উচিত, যদিও এটা সুস্পষ্ট ধারণা না। অনেকে বলে ডায়ালিসিস ভালো না কিডনি ট্রান্সপ্লান্ট ভালো, অনেকে দ্বিধাদ্বন্দ্বে থাকে না। আসলে ডায়ালিসিস করলে কি সুবিধা হবে, কিডনি ট্রান্সপ্লান্ট করলে কি পার্মানেন্টলি সুবিধা হবে কি না, এটা নিয়ে অনেকের জল্পনা কল্পনা মত বিনিময় থাকে, বিরোধিতা থাকে। আসলে আমার যে থিঙ্কিংটা, আমি যেটা বুঝছি, আসলে যে কারণে আপনার কিডনিটা ড্যামেজ হচ্ছে, সে ধরুন একজন রোগী যখন ক্রিটিনাইন ধরা পড়লো 1.6, তখন একজন নেফ্রোলজিস্টকে দেখালো। তখন থেকে কিন্তু সে ডাক্তারের পরামর্শ অনুযায়ী ওষুধপাতি প্লাস খাদ্যাভ্যাস, সিস্টেমেটিক লাইফ সবই করতে থাকলো। তারপরেও গ্র্যাজুয়ালি দেখা যাচ্ছে যে ক্রিটিনাইন ডে বাই ডে বাড়ছে। কী কারণে বাড়ছে তার সুনির্দিষ্ট কারণ বা সুনির্দিষ্ট ব্যাখ্যা কেউ দিতে পারে না। যদি প্রশ্ন করা হয় স্যার বাড়ছে কেন, আসলে সিকেডি এভাবে বাড়তেই থাকবে। যতদূর সম্ভব আপনি খাদ্যাভ্যাস নিয়ন্ত্রণ করে রাখুন, সিস্টেমেটিক লাইফ চলুন, এইভাবে যতটুকু রিকভারি করা যায়। অর্থাৎ সিকেডি গ্র্যাজুয়ালি ডে বাই ডে বাড়বে। আপনার খাদ্যাভ্যাস, ওষুধপাতি যাই আছে সাপ্লিমেন্টারি, এটা দিয়ে কি করা যাবে, যত দ্রুত ডেস্ট্রয় হবে এই ডেস্ট্রয়ের প্রবণতা কিছুটা হলেও কমানো সম্ভব। কিন্তু পার্মানেন্টলিভাবে স্টপ করে দেওয়া অথবা ব্যাক আনা এটা আদৌ সম্ভব না। যারা রোগী, যারা ভুক্তভোগী আমার থেকে বেশি ভালো জানেন, আপনি আমার কথাটা মিলিয়ে নিতে পারেন। এবার আসি, এই রোগী, যে রোগীটা 1.6 নিয়ে শুরু হয়েছিল, ডে বাই ডে বাড়তে বাড়তে একটা পর্যায়ে কিডনি ফেল হলো, তখন আপনার ওই ডাক্তার, যে ডাক্তার আপনার
1.6 দিয়ে আপনার ডাক্তারি বা আপনার চিকিৎসা শুরু করেছিল, এই ডাক্তারের শরণাপন্নই আপনি আছেন দীর্ঘদিন। একটা পর্যায়ে কিডনি ফেল হওয়ার পরে ডাক্তার আপনাকে পরামর্শ দিয়েছেন, এখন আপনার দুইটা অপশান আছে, হয় কিডনি ট্রান্সপ্লান্ট করবেন অথবা ডায়ালিসিস করে করে বেঁচে থাকতে পারেন। আমি আগেই বলেছি যে ডায়ালিসিস কোনো সুনির্দিষ্ট সমাধান না। একটা বছর আপনি দিলেন, তারপরে যদি আপনি চান যে স্টপ করে দেবো আর দিব না, সম্ভব না। শুরু হলে শেষ করতে হবে, যতদিন বেঁচে থাকবে, মৃত্যু দিয়ে এর পরিসমাপ্তি হবে। এই রুগীটা কিডনি ট্রান্সপ্লান্ট করলে কতটা সুবিধা ভোগ করতে পারবে বা কতটা ভালো থাকবে, এটা আপনি আপনার আকল দিয়ে, বুদ্ধি দিয়ে চিন্তা করুন। একটা ভালো ফলের সাথে যদি একটা খারাপ ফল লাগানো হয়, এই ফলটা পচতে কত সময় লাগবে? আবার বলি, আপনার অর্গানগুলো ড্যামেজ হয়েছে কি কারণে? আপনার কিডনি তো ভালো ছিল, তখন কিন্তু স্টপ করা সম্ভব হয়নি। এখন যে কারণে ড্যামেজ হচ্ছে ওই কারণটা কিন্তু আপনার শরীরে বিদ্যমান আছে। এখন এই ড্যামেজ প্রক্রিয়ায়, অর্থাৎ একটা খারাপ ফলের সাথে, খারাপ অর্গানের সাথে একটা ভালো কিডনি আপনি লাগালেন, এই কিডনিটা নষ্ট হতে কত সময় লাগবে? কারণ আপনার ওই কারণটা কিন্তু প্রতিহত করা হয় নাই, যে কারণে আপনার কিডনি ডে বাই ডে ড্যামেজ হচ্ছিল। তো এইটাও তো সেই একই কারণ রয়েই গেছে। আপনার ড্যামেজ হতে বেশি দিন লাগবে না, বড় জোর 2 বছর 3 বছর ভালো থাকবে, পরবর্তীতে আবার যা তাই হবে। তাহলে বোঝা যাচ্ছে এটাও কোনো পার্মানেন্টলি সলিউশন না। সিকিউরিটি বাদে যদি অন্য কোনো কারণে কিডনি ডিস্ট্রয় হয়, মনে করেন কিডনিতে টিউমার হয়েছে বা অন্য আদারওয়াইজ আরও কোনো প্রবলেম হয়েছে যার কারণে কিডনিকে কেটে ফেলতে বাধ্য হচ্ছি, এই ধরনের কিডনি ট্রান্সপ্লান্টের জন্য যদি প্রয়োজন হয়, সেক্ষেত্রে কিডনি ভালো থাকবে। কিন্তু সিকেডি রোগীর ক্ষেত্রে এই কথাটা কতটা যুক্তিযুক্ত একটু ভেবে দেখবেন। তো তারা খুঁজতে থাকে যে কী করে কিডনিকে একটা ভালো স্ট্যান্ডার্ড লেভেলে দাঁড় করানো যায়। যেহেতু আধুনিক চিকিৎসা বিজ্ঞানে এর চিকিৎসা নাই, তখন বিকল্প চিকিৎসা হিসেবে অনেকে হোমিওপ্যাথিকে বেছে নেয়। আর হোমিওপ্যাথিকে বেছে নিলেই যে সব জায়গায় হোমিওপ্যাথির রেজাল্ট আসে, এটাও বলা ঠিক না। এই হোমিওপ্যাথি চিকিৎসা নিতে হলে অবশ্যই আপনাকে দেখতে হবে যে ইতিপূর্বে সে এই ধরনের কেস বা এই ধরনের রুগী হ্যান্ডেল করার ক্ষমতা আছে কিনা, বা আগে এই ধরনের কোনো রেজাল্ট সে দেখাইতে পারছে কিনা। এমন ডাক্তার খুঁজে আপনাকে হোমিওপ্যাথি চিকিৎসা নিলে এখান থেকে আস্তে আস্তে রিমুভ হতে পারবেন এবং ডায়ালিসিস থেকে বের হয়ে আসতে পারবেন। তার মানে বোঝা যাচ্ছে ডায়ালিসিসরত অবস্থায়ও আপনি হোমিওপ্যাথি চিকিৎসা নিতে পারবেন। কেন নিতে পারবেন? যে হোমিওপ্যাথি চিকিৎসা নিলে কিডনির নেফ্রনকে ডেভেলপ হয়, আর কিডনির নেফ্রন যখন ডেভেলপ হবে তখন ক্রিয়েটিনিন আস্তে আস্তে গ্র্যাজুয়ালি কমে আসবে, আর যখন কমে আসবে তখন আপনি আস্তে আস্তে কী করবেন? ডায়ালিসিস বাদ দিবেন। আর যারা ডায়ালিসিস করেন না তাদের জন্য কি সুসংবাদ? যারা ডায়ালিসিস এখনও নেন নাই তাদের জন্য এই সুসংবাদ যে আপনি আগে হোমিওপ্যাথি ট্রাই করুন। কেন? হোমিওপ্যাথি যদি আপনি ট্রাই করেন, আপনাকে তো ধোকা দিয়ে বোকা বানানো সম্ভব না। আপনি 10 থেকে 15 দিন পর টেস্ট করে দেখবেন, যদি আপনি ভালো রেজাল্ট পান তাহলে আপনি কিডনির মতো একটা ভয়াবহ ব্যাধি থেকে আস্তে 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 রিমুভ হতে পারবেন। আল্লাহ যদি চায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ রহমতে আপনি পার্মানেন্টলি সুস্থ হয়ে যেতে পারবেন। কিন্তু আধুনিক চিকিৎসা বিজ্ঞানে এটার কোনো সলিউশন আপনি পাবেন না। ডে বাই ডে আপনার ক্রিয়েটিনিন বাড়তে থাকবে, একটা পর্যায়ে ডায়ালিসিস দেবে, আর এক সর্বশেষ যে পর্যায়ে আপনার মৃত্যু দিয়েই এর পরিসমাপ্তি হবে। তাহলে বুঝতে পারছেন হোমিওপ্যাথি আপনার প্রথম চুজ হওয়া দরকার। হোমিওপ্যাথি ইজ দ্য বেস্ট মেডিসিন ফর সিকেডি। তাহলে আপনাকে প্রথমত হোমিওপ্যাথি ট্রাই করতে হবে। ট্রাই করলে কি হবে? আপনার আস্তে 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 এর থেকে মুক্তি পেতে পারবেন। এছাড়াও আরও কিছু প্রশ্ন ছিল, পরবর্তী ভিডিওতে আমরা বাকি প্রশ্নের উত্তর নিয়ে আসবো। আসসালামু আলাইকুম। কলেজের পর ওয়ালেসে নামবেন, তারপরে পাশে প্রাইম সুইট, অপোজিটে হোসেন বেকারি অ্যান্ড কনফেকশনারি, একটু পরেই
ওরিয়েন্টাল হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, অপোজিটে পাবেন নবাবী ভোজ রেস্তোরাঁ, তারপরে একটু সামনে আব্দুল হামিদ দর্জি সরকারি প্রাইমারি স্কুল, ভিতরে দেখেন মহাকালী কেন্দ্রীয় জামে মসজিদ। এরই গেটেই 3টে প্রতিষ্ঠানের একটাই গেট। এই গেটের অপোজিটে পাবেন আবু ওয়াস অ্যান্ড অপটিক্যাল। এর পাশ দিয়ে চলে যাবেন একটু সামনে, যে বিল্ডিংয়ের 2য় তলায় কম্পিউটারাইজড হোমিও রিসার্চ সেন্টার, কম্পিউটারাইজড হোমিওপ্যাথি রিসার্চ সেন্টার এটা পাবেন। পাশেই আপনার ডান পাশে এই দেখেন দরজা, কম্পিউটারাইজড হোমিওপ্যাথি রিসার্চ সেন্টার।